বা 2 ঘন্টায় তেমন ফলপ্রসূ না হবেন, কিন্তু আপনার গোটা সিআরপিসি এই 2 ঘন্টায় শেষ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। সিআরপিসি অ্যাকচুয়ালি কি করে? মাথায় রাখবেন, একটা 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 মামলা একটা মামলা বা মোকদ্দমা দুই প্রকৃতির হয়। দুই প্রকৃতির হয়। গোড়া থেকে দেখতেছে দুই প্রকৃতির হয়। একটা মামলা বা মোকদ্দমা দুই প্রকৃতির হয়। সেটা কি প্রকৃতির? সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে, এক হচ্ছে সিভিল নেচারের হয়, দেওয়ানি প্রকৃতির হয়। দেওয়ানি হবে, নতুবা হবে ফৌজদারি। দেওয়ানি হবে, নতুবা কি হবে? নতুবা হবে ফৌজদারি। আশা করি বুঝতে পেরেছেন। একটা দেওয়ানি মোকদ্দমা মানে একটা মোকদ্দমা, একটা মামলা দুই জাতের হয়। একটা হয় দেওয়ানি মামলা, সিভিল মামলা যেটাকে আমরা বলি দেওয়ানি মোকদ্দমা, যেটা আমরা অলরেডি পড়ে আসছি, মোকদ্দমা। এবং আরেকটা হচ্ছে ক্রিমিনাল ফৌজদারি কার্যধারা। ফৌজদারি মামলা না, ফৌজদারি কার্যধারা। মামলা আমরা ব্যবহার করি, কিন্তু এটা হয় ক্রিমিনাল প্রসিডিংস। ক্রিমিনাল প্রসিডিংস এই জিনিসটা আপনাকে মানতে হবে। একটা মামলা দুই প্রকৃতির হয়। কেমন হয়? এটা দেওয়ানি মামলা। দেওয়ানি মামলায় কি কি আছে? দেওয়ানি মামলায় আছে দেওয়ানি কার্যাবিধি, যেটা আমরা পড়াইছি। দেওয়ানি কার্যাবিধি 1908 অনুসারে দেওয়ানি মোকদ্দমার 70% ডিল এই এই আইন থেকে হয়, এবং বাকি 30% হয় সুনির্দিষ্ট প্রতিকার আইন। সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। এই আইন থেকে বাকি 30% মামলার প্রতিকার হয় এখান থেকে। এই গেল 100। এবং দেওয়ানি মামলার একটা ঘড়ি লাগে, টাইম লাগে। সেই টাইমটা হচ্ছে তামাদি আইন 1908। এই কয়টা জিনিস লাগে একটা সিভিল মামলায়। ওকে, এই কয়টা জিনিস লাগে একটা সিভিল মামলায় এই তিনটা আইন মিলে চলে। আর ফৌজদারি মামলায় যে জিনিসটা লাগে, খেয়াল করেন, ফৌজদারি মামলায় যে জিনিসটা লাগে সেটা হচ্ছে, ফৌজদারি মামলাই চলে ফৌজদারি মামলার অপরাধের হিসাব করা হয়। অপরাধের হিসাব মানে কোন অপরাধ করেছে কে, সেটা দণ্ডবিধি অনুসারে বিচার্য হয়। যেমন চুরি করছে, তাহলে দণ্ডবিধির 378 অনুসারে লোকটা চুরি করছে। এই চুরির বিচার, ফৌজদারি অপরাধের বিচার করা হয় ফৌজদারি কার্যাবিধি, এই সিআরপিসির মাধ্যমে। সিআরপিসি 1898 মাধ্যমে। অর্থাৎ সিআরপিসি তাস করে পড়াইলে হয় না। সিআরপিসি পড়ানোর আগে আগে দণ্ডবিধি পড়াইতে হয়, দেন সিআরপিসি পড়াইতে হয়। সিআরপিসি খুব অ্যাডভান্স লেভেলের একটা আইন, ঠিক আছে। এবং সিআরপিসিতে সময় লাগে। সেটা কি তামাদি আইন 1908 এর শুধুমাত্র অনুচ্ছেদ 150 থেকে 157, শুধুমাত্র আপিলের ক্ষেত্রে, ফৌজদারি মামলায় শুধুমাত্র আপিলের ক্ষেত্রে তামাদি চলে। ফৌজদারি মামলায় শুধু আপিলের ক্ষেত্রে তামাদির সময় গণনা হয়, অথবা ফৌজদারি মূল মামলায় তামাদি গণনা হয় না। এখান থেকেও আপনার প্রশ্ন রেডি হয়ে গেছে। ঠিক আছে। আপনাকে বার কাউন্সিল একটা বেসিক থেকে কোশ্চেন করবে যে মামলা কয় নেচারের হয়? দুই নেচারের। দেওয়ানি মামলার দুইটা নেচার হয়। দেওয়ানি মামলা সমস্ত সম্পত্তির মামলা, দেওয়ানি মামলা, সমস্ত অফিসের মামলা, রাইট টু প্রপার্টি, রাইট টু অফিস, ক্ষমতার মামলা, এখানে অফিস বলতে ক্ষমতা বুঝাইছে। সম্পত্তি এবং ক্ষমতার মামলা হয় দেওয়ানি মামলা। এবং দেওয়ানি মামলা হয় একটা বেসরকারি মামলা, প্রাইভেট সুট, ব্যক্তিগত মামলা, প্রাইভেট সুট। এটা একটা ব্যক্তিগত মামলা, ব্যক্তিগত নেচারের হয়, ব্যক্তিগত। রহিম করিমের লাগে যুদ্ধ লাগছে, তাহলে এটা তাদের পার্সোনাল ব্যাপার। এটা ব্যক্তিগত হয়, পার্সোনাল নেচারের হয়। মাথায় রাখবেন এই জিনিসগুলো। একটা দেওয়ানি মামলা, এটা আগে আপনাকে ফৌজদারি বুঝাইতে গেলে দেওয়ানি ফৌজদারির আগে পার্থক্যটা ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। দেওয়ানি মামলা সম্পত্তি অধিকার নিয়ে ডিল করে। দেওয়ানি মামলার মূল খেলোয়াড় হচ্ছে সিআরপিসি, তারপরে হচ্ছে সিপিসি, দেওয়ানি কার্যাবিধি, এরপর সুনির্দিষ্ট প্রতিকার, এরপর হচ্ছে তামাদি আইন। এই তিনটা জিনিস লাগে দেওয়ানি মামলা। এবং দেওয়ানি মামলা হয় ব্যক্তিগত মামলা, পার্সোনাল মামলা। অপরদিকে ফৌজদারি মামলার সমস্ত অপরাধের হিসাব করা হয় দণ্ডবিধি 1860 এর মাধ্যমে। দণ্ডবিধি 1860 এর যত অপরাধ আছে, সেই অপরাধের বিচার করে কিসের মাধ্যমে? ফৌজদারি কার্যাবিধির মাধ্যমে। এই জিনিসটা আপনাদের মাথায় ঢুকলো কিনা? দণ্ডবিধির যত অপরাধের বিচার কোন আইনের মাধ্যমে হয়? ফৌজদারি কার্যাবিধির মাধ্যমে হয়। আর এখানে কি সময় গণনা নাই? অবশ্যই আছে। তামাদি আইন শুধু ফৌজদারি মামলার আপিলের ক্ষেত্রে তামাদি প্রযোজ্য। এই আপিলের ক্ষেত্রে সময়টা গণনা হয়। এই টোটাল টাইম ল্যাপসটা আপনি ক্লিয়ার বুঝছেন কিনা বলেন? এরপর আমরা ফৌজদারিতে চলে যাব। আপনি টোটাল টাইম ল্যাপসটা বুঝছেন কিনা বলেন?
মানে আপনি টোটাল জিনিসটা বুঝছেন কিনা বলেন, এটা কিন্তু অবশ্যই দরকার, নতুবা আপনি কোনোভাবে ফৌজদারি আমি আপনাকে বুঝাইতে পারবো না। আজকে অরিয়েন্টেশন ক্লাস, ইটস এ অরিয়েন্টেশন ক্লাস, কালকে আমরা ফৌজদারি পড়াবো, কিন্তু আজকে পাখির চোখে পুরা ফৌজদারিটা পড়াইয়া ফেলাবো আপনাকে ইনশাআল্লাহ। ঠিক আছে, এইবার আসলে ফৌজদারি কার্যাবিধি মাথায় রাখবেন এই জিনিসটা। ফৌজদারি পড়াইতে গেলে দেওয়ানির সাথে কম্পেয়ার করে পড়াইতে হয়, দেওয়ানির সাথে কম্পেয়ার করে পড়াইতে হয়, মাথায় রাখবেন এই কথাটা, নতুবা এটা কাজে আসবে না আপনার। খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন ফৌজদারি মামলায় যে জিনিসটা দরকার হয়, মাথায় রাখবেন এই জিনিসটা। একটা দেওয়ানি মামলায়, একটা দেওয়ানি মামলায়, এই রাস্তাটা আগে শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন, এই একটা দেওয়ানি মামলা, সিভিল মামলা, একটা দেওয়ানি মামলা, ওর রাস্তা হচ্ছে একটা, একটা দেওয়ানি মামলার প্রবেশের দরজা একটা, দরজা হচ্ছে একটা, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আরজি দাখিলের মাধ্যমে, আরজি দাখিল, একটাই দরজা। মানে একটা, একটা দেওয়ানি মামলা দায়ের করতে গেলে একটাই দরজা, সেটা হচ্ছে আরজি দাখিল। ধারা 26, আদেশ 4, 6, 7। এই একটা দেওয়ানি মামলায় আপনি প্রবেশ করতে গেলে দরজা কয়টা? একটা, একটা দরজা, মানে একভাবেই মামলা দায়ের করতে হয়, সেটা হচ্ছে কি, আরজি দাখিলের মাধ্যমে। ঠিক আছে, কিন্তু একটি ফৌজদারি মামলা, একটা ক্রিমিনাল মামলা, একটা ফৌজদারি মামলা, একটা ফৌজদারি মামলা কিভাবে দায়ের করতে হয়, একটা ফৌজদারি মামলায় ঢুকতে হয় দুইটা রাস্তা দিয়ে। এই একটা রাস্তা আছে, এই একটা রাস্তা আছে, যে কোনো একটা রাস্তা দিয়ে আপনি বাইপাসে আসতে পারবেন। ঠিক আছে, একটা হচ্ছে, একটা হচ্ছে জিআর কেস, জিআর কেস লিখে ফেলেন, জিআর কেস, থানায় মামলা দায়েরের মাধ্যমে, থানায় অভিযোগ দাখিলের মাধ্যমে, থানায়, থানায় অভিযোগের মাধ্যমে, থানায় এফআইআর করার মাধ্যমে, থানায় এফআইআর করার মাধ্যমে, এটাকে বলা হয় জিআর কেস। থানায় এফআইআর করার মাধ্যমে ফৌজদারি মামলা করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে ধারা কত পরীক্ষা এটা বার কাউন্সিলে আসছে, ধারা 154, 154তে এই কথাটা বলা আছে। ওকে, অর্থাৎ একটা ফৌজদারি মামলায় ঢোকার রাস্তা কোনটা, একটা ফৌজদারি মামলা ঢোকার রাস্তা হচ্ছে জিআর কেস, জেনারেল রেজিস্টার কেস, পরে বুঝাবো। এই একটা রাস্তা, নতুবা আপনি চলে যাবেন কততে, নতুবা আপনি চলে যাবেন সিআর কেস। দ্বিতীয় রাস্তা হচ্ছে সিআর কেস, নালিশের মাধ্যমে, সিআর কেস, আপনি নালিশ দায়েরের মাধ্যমে, নালিশ করার মাধ্যমে, ম্যাজিস্ট্রেটের কাছে, নালিশ কার কাছে করতে হয়, এই এমসিকিউ, ম্যাজিস্ট্রেটের কাছে করতে হয়, অবশ্যই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটের নিকট নালিশের মাধ্যমে আপনি সিআর কেস করতে পারেন। তো সিআর কেসটা কি হবে, ম্যাজিস্ট্রেটের কাছে নালিশের মাধ্যমে, কত ধারায় বলা আছে, ধারা 200, দুইটাই এমসিকিউতে আসছে বার কাউন্সিলে, দুইটাই এমসিকিউতে আসছে, পরীক্ষা আসছে। জিআর কেস কত ধারায় আছে, 154তে। জিআর কেস কোথায় করতে হয়, থানায়, কিসের মাধ্যমে করতে হয়, এফআইআর দাখিলের মাধ্যমে করতে হয়। জিআর কেস কততে করতে হয়, এফআইআর দাখিলের মাধ্যমে করতে হয়। কার কাছে করতে হয়, পুলিশের কাছে, এমন পুলিশ যে এএসআই পদের নিচে না, পরীক্ষা এটাও বার কাউন্সিলে বারবার আসছে, এএসআই পদের নিচে না। এই 154 ধারায় ফৌজদারির মামলা করা যায়, আর করা যায় ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ করার মাধ্যমে। এই দুইটা ক্ষেত্র আপনাদের সারা জীবন যদি মাথায় থাকে, তাহলে আবার একটু জিনিসটা খেয়াল করেন, দেওয়ানি মামলার রাস্তাই হচ্ছে একটা, আরজি দাখিল করে মামলা করবেন, ঝামেলা শেষ। ফৌজদারির হচ্ছে রাস্তা দুইটা, হয় আপনি জিআর কেস করবেন, নইলে আপনি সিআর কেস করবেন, হয় আপনি জিআর কেস করবেন, নয় আপনি সিআর কেস করবেন। আশা করি কি বুঝতে পারছেন, এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন, এখন আমরা ফৌজদারি মামলা ধাপে চলে যাব, এতটুকু বুঝছেন কিনা বলেন, আপনাদের মাথায় ঢুকলো কিনা একটু বলেন। সিআরপিসি রা একটু হার্ড আছে, কিন্তু সিআরপিসি তে সময় লাগে, এই জন্য আমি বলছি যে আস্তে আস্তে পড়াবো কিনা বলেন। আচ্ছা, এইবার আসেন আমরা ফৌজদারি একদম পেটে চলে যাব, ফৌজদারি একদম পেটে চলে যাব। ঠিক আছে, মানুষের জীবনে, আমাদের জীবনে ধাপ কয়টা বলেন, আমাদের জীবনে ধাপ হচ্ছে তিনটা, আমাদের জীবনে ধাপ কয়টা বলেন তো, আমাদের জীবনে হচ্ছে ধাপ তিনটা, কয়টা ধাপ বলেন তো, আমাদের জীবনে তিনটা ধাপ, আমাদের এই জীবনটা, আমাদের জীবনকে তিনটা ধাপে ভাগ করা হয়েছে। এই দেখেন, তিনটা ধাপে আমাদের জীবনটাকে ভাগ করা হয়েছে। মানুষের জীবন কয়টা পার্টে ভাগ করা, তিনটা পার্টে ভাগ করা। সেটা কি, এই দেখেন, সেটা কি খেয়াল করে দেখেন, সেটা, সেটা কি খেয়াল করে দেখেন। এক নাম্বার হচ্ছে দেখেন, এটাকে বলা হয় দুনিয়ার আগের জীবন, দুনিয়ার, দুনিয়ার পূর্ব অবস্থা, মানে পূর্ব পর্ব, মানে দুনিয়ার আগের পর্ব, দুনিয়ার আগের পর্ব, এটা হচ্ছে দুনিয়ার পর্ব, মানে আমরা জগতে, ইহ জগতে চলে আসছি, দুনিয়ার পর্ব, পৃথিবীতে থাকা কালে। আর এটা কি, পরকাল, দুনিয়ার পরবর্তী পর্ব, মানে পরকাল, মরার পরে, পরকাল মানে মরার পরে, মৃত্যু পরবর্তী পর্ব, মানে দুনিয়ার পরবর্তী পর্ব, দুনিয়ার পরবর্তী
পর্ব। আচ্ছা, এই মাথায় রাখেন, আমাদের থেকে এই জীবনটা কি বুঝতে পারছি আমরা? আপনি আইন বাদ দেন, আমি মানুষ হিসেবে চিন্তা করেন, দুনিয়ার আগের পর্ব কি? আমাদের বাপ মার বিয়ে হয়েছে, তারা 5 বছর সংসার করছে, ঠিক আছে, তারপরে আমরা কোনো না কোনো ভাবে আল্লাহ আমাদের আমার মায়ের ভ্রূণে আসলাম, আমাদের মা আমাদের 9 মাস পেটে রাখলো, পেটে রাখার পর আমি দুনিয়াতে এসে যখন আমি দুনিয়াতে নিঃশ্বাসটা ছাড়লাম, আমার সাথে সাথে দুনিয়ার আগের জীবন শেষ, আমি সাথে সাথে চলে আসলাম দুনিয়াতে। এই দুনিয়াতে থাকতে আমি আজকে এই অ্যাডভোকেট পরীক্ষা বার কাউন্সিল দিতেছি, আমার সংসার হয়েছে, সবকিছু। যখনই আমার মৃত্যুটা হবে, আমি সাথে সাথে দুনিয়ার জীবন ত্যাগ করে আবার পরকালে চলে যাব। তো এই জিনিসটা বুঝছেন কিনা একটু বলেন, প্লিজ বলেন। আমি দুনিয়ার আগের পর্বটা তাহলে দেখেন, দুনিয়ার আগের পর্ব আমাদের শুরু হয়েছে কিভাবে? আমাদের দুনিয়ার আগের পর্ব শুরু হয়েছে আমাদের বাবা মার বিবাহের মাধ্যমে। আমাদের বাপ মা যখন বিয়ে করছে, তখনই আমাদের দুনিয়ার আগের জীবন শুরু হয়েছে। এই কথাটি বোঝে নাকি বোঝে না? আচ্ছা, কথা বুঝতেছে কিনা বলতে, এই সামান্য কথা যদি না বুঝে, এটা আইনই বুঝাইতে পারবো না আমি। সবকিছু আইন দিয়ে বোঝানো যায় না, এগুলি উপমা দিয়ে রূপক অর্থে ব্যবহার করতে হয়। খেয়াল করে দেখেন এই জিনিসটা, স্যারে কি শিখাইতেছে, স্যারে যে কি শিখাইতেছে একটু পরে বুঝবা, আগে দেখো তুমি। আমরা দুনিয়ার আগের জীবন মানে আমরা দুনিয়াতে এখনো আসি নাই। আমাদের দুনিয়ার আগের জীবন শুরু হয়েছে আমাদের বাপ মার বিয়ের মাধ্যমে। কথা বুঝছেন? বাপ মা বিয়ে করছে, ওরা 5 বছর 2 বছর 3 বছর সংসার করছে, ঠিক আছে, সংসার করছে, এরপরে আমাদের একটা আলামত তৈরি হয়েছে যে একটা সন্তান হবে হবে। তখন আমাদের এই 9 মাস মা পেটে রাখলো, পেটে রাখার পর যখনই মা, আমরা ভূমিষ্ঠ হইলাম, যখনই আমি নিঃশ্বাসটা গ্রহণ করলাম, সাথে সাথে আমার দুনিয়ার জীবন শেষ, দুনিয়ার আগের জীবন শেষ, আমি চলে আসলাম একদিনের শিশু, একদিনের শিশু হয়ে, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে আমাদের শৈশব গেল, তারপর আমাদের কৈশোর গেল, তারপর আমাদের যৌবন যাচ্ছে, এখন বার কাউন্সিলে পরীক্ষা দিচ্ছি, কয়দিন পরে অ্যাডভোকেট হব, অনেক টাকা পয়সা নাম যশ খ্যাতি হবে, আমাদের ছেলে পেলে হবে, একসময় বৃদ্ধ হব। যখনই এই নিঃশ্বাসটা ত্যাগ করলাম, সাথে সাথে দুনিয়ার জীবন শেষ, এই পরকাল আবার শুরু হয়ে গেল। এই পরকালে আমি আবার পরকালের জগতে চলে আসলাম। তাহলে এই হচ্ছে দুনিয়ার জীবন। এইটা বুঝতে কার বাকি মানে কে বুঝে নেয় আমার একটু বলেন। এটা বুঝলেন না কে বলেন? এটা কে বুঝেন না, এটা বুঝছেন কে কে বলেন? আপনি আইনে দুর্বল, আমার দরকার নেই, আপনি এইটাকে এই কথা বুঝছেন কিনা বলেন, বুঝছেন? আগে কথা শুনতে হইব, আগে কথা শুনতে হবে, উল্টা পাল্টা কেউ কথা কইবেন না। আপনি বুঝছেন কিনা বলেন, এই এই জীবনটা বুঝতে পারছেন কিনা বলেন, এটা কথা বলেন। আচ্ছা, এই জীবনটা তো বুঝতে পারছেন, আসেন। হ্যাঁ, কথা বলেন, আপনি কথা বলেন, বুঝতে পারছেন এই জীবনটা বুঝতে পারছেন, নাহলে কিন্তু আমি বুঝাইতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি, আ- আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এইবার আসেন। এই এতটুকু যদি বুঝেন আর লেখাপড়া শেষ, আর তো কিছু বাকি নেই, আপনি তো সব পাইরে গেলেন গা তাইলে। এখন তো মুশকিল হয়ে যাবে, এখন তো মুশকিল হয়ে যাবে, এখন তো মুশকিল হয়ে যাবে আপনাদের, আপনাদের জন্য এখন 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 খুব বিপদ হয়ে যাইব। আপনাদের সব পাইরে গেলেন গা, ঠিক আছে, এখন তো সব পাইরে যাবেন গা। এইবার দেখেন, ঠিক আপনার জীবনটা একটা ফৌজদারি আইন, এই ঠিকই তো, ফৌজদারি কার্যাবিধি, ফৌজদারি কার্যাবিধি, কার্যাবিধি, ফৌজদারি কার্যাবিধি কত বলেন, কত? 1898। ঠিক তেমনি ওরও তো 3টা জীবন, আপনি কেন বুঝতেছেন না? ওরও তো 3টা জীবন, ওরও তো 3টা জীবন, একটা জীবন, ওর হচ্ছে দ্বিতীয় জীবন, ওর হচ্ছে তৃতীয় জীবন, ওরও তো একই জীবন। এই মাঝখানেরটা আমাদের ইম্পর্টেন্ট না? আমাদের কি এই দুনিয়াতে আসার আগে দুনিয়াতে আসার পরের থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? দুনিয়াতে থাকাটা ইম্পর্টেন্ট না? আমাদের জীবনের ক্ষেত্রে দুনিয়াতে আসার আগের চাইতে আর মরার পরের চাইতে কোনটাই বেশি প্রাধান্য দিছি? মাঝখানেরটাই প্রাধান্য দিছি না, যে আমি বেঁচে আছি, বার কাউন্সিল পরীক্ষা দিতে হবে, কথা কয় না। আপনি কি কমেন্টে বুঝছেন কি না? আমরা তো কি বলছিলাম, দুনিয়ার আগের পর্ব, দুনিয়ার পর্ব পরকাল, তো দুনিয়ার জীবনটা আমরা বেশি দাম দিছি না বলেন? তাহলে ঠিক তেমনই একটা ফৌজদারি মামলায় সবচেয়ে দামি অংশটাই হচ্ছে বিচার পর্ব। এই যে বিচার পর্ব, এই বিচার পর্বটাই সবচেয়ে দামি। এর আগের কি? বিচারের আগের পর্ব, তাহলে কি বিচার পূর্ব পর্ব, বিচার, বিচার পর্ব, কিন্তু এটা আগের, এটা কি, এটা আগের প্রাক বিচার পর্ব, প্রাক বিচার পর্ব, ঠিক আছে। ওই আমাদের মায়ের বিয়ে থেকে শুরু করে জন্ম পর্যন্ত চিন্তা করেন, প্রাক বিচার পর্ব, এরপরে বিচার পর্ব, এই বিচার পর্ব শেষ মানে পরকালে চলে গেছি, বিচার পরবর্তী পর্ব।
পরবর্তী পর্ব। এবার চলে আসেন বিচার পর্ব, প্রাক বিচার পর্ব, বিচার পরবর্তী পর্ব। এবার সহজ জিনিস মাথায় ঢুকবে। বিচার পরবর্তী জিনিস কি কি আছে মাথায় রাখেন। এগুলি বিচার পরবর্তী মানে মরার পরে আপিল। একটা মামলার বিচার শেষ আর করণীয় কি? করবেন আপিল। একটা মামলার বিচার শেষ, করণীয় কি? করবেন রিভিশন। একটা মামলার বিচার শেষ, আপনি হারছেন, এখন করবেন কি? আপনি করবেন আপিল, রিভিশন, আর করবেন কুয়াশমেন্ট। কুয়াশমেন্ট কুয়াশমেন্ট করবেন। ঠিক আছে, এই দেখেন তিনটা জিনিস করবেন। তাহলে আপিল, রিভিশন, কুয়াশমেন্ট, এগুলি কি পর্ব? এগুলো হচ্ছে বিচার পরবর্তী পর্ব। সুন্দর করে মাথায় রেখে দেন। আপিল, রিভিশন এন্ড কুয়াশমেন্ট, এটা কি পর্ব? এটা বিচার পরবর্তী পর্ব, মানে বিচারের পরের পর্ব। এই প্যারা শেষ। এইবার আসেন বিচার পর্ব। বিচার পর্ব কি জিনিস আছে? বিচার পর্বে কি কি জিনিস আছে মাথায় রাখেন। বিচার পর্বে তিনটা জিনিস আছে। তিনটা জিনিস আছে। তিনটা জিনিস আছে। একটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের বিচার পর্ব, লিখে ফেলেন। ম্যাজিস্ট্রেটের বিচার পর্ব লিখে ফেলেন। ম্যাজিস্ট্রেটের ম্যাজিস্ট্রেটের বিচার পর্ব। ম্যাজিস্ট্রেটের বিচার মানে ম্যাজিস্ট্রেট বিচার করে। তারপর কয় দায়রা আদালত বিচার, লিখে ফেলেন। দায়রা আদালত বিচার, দায়রা আদালতের বিচার। তারপরে করে সামারি ট্রায়াল, সংক্ষিপ্ত বিচার, লিখে ফেলেন। সংক্ষিপ্ত বিচার লিখে ফেলেন। সংক্ষিপ্ত সব বুঝাবো, এই সব এমসিকিউ। সংক্ষিপ্ত বিচার, সংক্ষিপ্ত বিচার। আর আরেকটা হচ্ছে পাগলের বিচার, লিখে ফেলেন। পাগলের বিচার। তাহলে এই চারটা জিনিস কি বলেন তো? বিচার পর্বের অংশ। মাথায় রাখছেন? মাথায় কি আর থাকবে? ম্যাজিস্ট্রেটের বিচার পদ্ধতি কিসের অংশ? বিচার পর্বের অংশ। সংক্ষিপ্ত বিচার বা সামারি ট্রায়াল কিসের অংশ? বিচার পর্বের অংশ। দায়রা আদালতের বিচার, ও মাই গুডনেস, এটা কিসের অংশ? বিচার পর্বের অংশ। পাগলের বিচার কিসের অংশ? বিচার পরবর্তী অংশ। এই অংশটা কিসের? আপিল, বিচার পরবর্তী মানে মরার পরে। রিভিশন, মরার পরে। বিচার পরবর্তী। কুয়াশমেন্ট কত ধারায় বলা আছে? ধারা লিখে ফেলেন। ধারা 561 ক, 561 ক সব বুঝাবো। এই কুয়াশমেন্ট কি? বিচার পরবর্তী পর্ব, মরার পরে। তাহলে এই কয়টা জিনিস আপনি এই যখন বুঝাইয়া দিলাম, আপনি অঙ্ক পারেন না, আপনি সহজভাবে বুঝাইলাম। ম্যাজিস্ট্রেটের বিচার কিসের অংশ? এবার একটু কথা বলতে হবে, আমার কথা বলতে হবে, কথা বলতে হবে। দেখেন, এখন এখন আমার সাথে একটু কথা বলেন, আমার সাথে একটু কথা বলেন, শব্দ করবেন না। ম্যাজিস্ট্রেটের বিচার কিসের অংশ? আচ্ছা বিচার দাঁড়ান। পর্ব। বলবো স্যার আচ্ছা, বিচার বিচার পর্ব, দায়রা আদালত বিচার পর্ব, সংক্ষিপ্ত আদালতে বিচার, বিচার পর্ব, পাগলের বিচার, বিচার পর্ব। বিচার পর্ব। এটা তো বুঝছেন। আচ্ছা, আপিল, বিচার পরবর্তী, মরার পরে। আপিল, রিভিশন, কোয়াশমেন্ট বিচার পরবর্তী অংশ। মানে পরবর্তী মানে মরার পরে, পরকাল। এরই পরকাল। তাহলে এই যদি আপনি বুঝতে পারেন, এই জিনিসটা যদি, আচ্ছা এই দুইটা জিনিস আপনি যদি যখন বুঝতে পারলেন, খুব সুন্দর করে যখন বুঝতে পারলেন যে ভাই ম্যাজিস্ট্রেটের বিচার বিচারের অংশ, সংক্ষিপ্ত বিচার বিচারের অংশ, দায়রার অংশ বিচারের অংশ, পাগলের বিচার বিচারের অংশ, খুব মজার শব্দ। বিচার 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 বিচার, আপনি বুঝছেন। আর মরার পরে তো বুঝছেন এটা মামলা শেষ, আপিল করবো। একটা মামলা শেষ মানে মরছে, রিভিশন করবো। একটা মামলা শেষ, কুয়াশমেন্ট করবো। তাহলে এই সব পরবর্তী পরবর্তী। তাহলে এইখানে যা এই কটা বাদ দিয়া বাকি সকল কিছু, বাকি সকল কিছু, বাকি সকল কিছু কিসের অংশ? বাকি সকল কিছু হচ্ছে বিচার, প্রাক বিচারের অংশ। এফআইআর করবেন, প্রাক বিচার। সিআর মামলা করবেন, প্রাক বিচার। মানে আপনি যাহাই করবেন সব প্রাক বিচার। এই অংশটা বুঝছেন কিনা বলেন? আপনার সমন জারি করছে কিসের অংশ? প্রাক বিচারের অংশ। আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়েছে প্রাক বিচারের অংশ। মানে আপনাকে পৃথিবীর যা দিয়েছে সব প্রাক বিচার। এই অংশটা বুঝছেন কে বলেন? আপনার সম্পত্তি প্রয়োগ করছে মানে প্রাক বিচার। মানে আপনি বুঝতে পারছেন, স্টেজটা বুঝতে পারছেন কিনা বলেন? আপনি বুঝতে পারলেন কি বিচার অংশটা কি? ম্যাজিস্ট্রেটের বিচার, দায়রার বিচার, পাগলের বিচার, সংক্ষিপ্ত বিচার, এটা বিচার অংশ। আপিলের অংশ, রিভিউর অংশ, কুয়াশমেন্টের অংশ, বিচার পরবর্তী অংশ। এই দুটা বাদ দিয়া সিআরপিসির যাহাই আছে সব কিসের অংশ? প্রাক বিচারের অংশ। সমনজারি প্রাক বিচার, ইনভেস্টিগেশন প্রাক বিচার, তারপর হচ্ছে তদন্ত, অনুসন্ধান প্রাক বিচার। মানে আপনি যাহাই করবেন সব প্রাক বিচার হবে। এই অংশটা আপনি ক্লিয়ার বুঝছেন কিনা বলেন? আব্দুর রাজ্জাক সাহেব আপনি ভিডিও অফ করেন। এই পুরো অংশটা কিসের অংশ? প্রাক বিচারের অংশ।
এইবার আপনি বলেন ফৌজদারিটা আপনার কাছে সহজ লাগতেছে না এই মুহূর্তে কঠিন লাগতেছে, আমাকে একটু জানান। এতটুকু কি বুঝলেন? ফৌজদারি কার্যাবলী সহজ লাগতেছে না কঠিন লাগতেছে বলেন। আচ্ছা, ঠিক আছে। এইবার আসেন, আমরা ফৌজদারি কার্যাবিধির এবার ধাপ শিখবো। এইবার আপনি নিজে করবেন কোনটা প্রাক বিচার কোনটা প্রাক বিচারের অংশ না। সবাই চমৎকার করে লিখে ফেলেন। এরা পড়াইলে আর আমার শেষ, ফৌজদারি পড়ানো শেষ। এবার লেখেন একটি ফৌজদারি মামলার ধাপ সমূহ। একটি ফৌজদারি মামলা, ফৌজদারি একটি ফৌজদারি মোকদ্দমা আর কার্যধারা, কার্যধারা মানে আপনি মামলা করবেন, মামলার একটা কমন শব্দ, লোকাল শব্দ। কার্যধারা, ক্রিমিনাল প্রসিডিং, মামলা কার্যধারা বা ফৌজদারি মামলার ধাপ সমূহ। কি ফৌজদারি মামলার ধাপ সমূহ। এইবার দেখেন চমৎকার ভাবে শিখাবো ইনশাল্লাহ। একটি ফৌজদারি মামলা ধাপ সমূহ, এইবার দেখেন সুন্দর করে শিখিয়ে দিতেছি আপনাকে। সবাই একটু দীর্ঘ নিঃশ্বাস নেন, ইনশাল্লাহ আপনাদের এবার সহজ ভাবে একেবারে বুঝিয়ে দিচ্ছি। আসেন, এইটা আমি দিয়ে দিব, চলে আসেন। আপনি লিখে ফেলেন, আপনি সুন্দর করে লিখে ফেলেন প্রাক বিচার পর্ব। প্রাক বিচার পর্ব সুন্দর করে লিখে ফেলেন, প্রাক বিচার পর্ব, যেটাকে আমরা বলি প্রি ট্রায়াল স্টেজ। প্রি, প্রি মানে আগে, প্রি মানে আগে, প্রাক মানে আগে, প্রি, ট্রায়াল, ট্রায়াল মানে বিচার, ট্রায়াল মানে কি বিচার, স্টেজ মানে কি পর্ব, প্রি ট্রায়াল স্টেজ বিচারের আগের পর্ব, বিচারের আগে পর্ব। আমি বলছি যে আমি কি বলছি আপনাদের, বিচারের আগের পর্ব। একটা ফৌজদারি মামলা দায়ের হয় দুই পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? দুই পদ্ধতিতে দায়ের হয়। এই একটা রাস্তা, এই আর তার আরেক রাস্তা, তার দুইটা রাস্তা আছে। একটা ফৌজদারি মামলা দায়ের হয় দুই পদ্ধতি, যেমন আপনার রাস্তা দুইটা, হয় পিলি পাস করে রিটেনে যাবেন, নাহলে পিলিতে খারাপ করে আবার পিলি করবেন। ঠিক তেমনই একটা ফৌজদারি মামলার রাস্তা হচ্ছে দুইটা। কয়টা রাস্তা? দুইটা রাস্তা। এখানে বলা হয় মামলা দায়ের, লিখে ফেলেন এই অংশটাকে বলা হয় মামলা দায়ের, লিখে ফেলেন মামলা দায়ের, মামলা দায়ের, মামলা দায়ের করা। এই যে শুরু হইলো মামলাটা, ফৌজদারি কার্ড প্রি ট্রায়াল আছে, তাহলে এখানে শুরু হয়েছে কিসের মাধ্যমে? এখানে শুরু হয়েছে থানার মাধ্যমে, থানায় দায়ের করা হয়, থানায় দায়ের করা হয়। আর এখানে করা হয় কোথায়? এখানে কত করা হয় আদালতে, আদালতে, আদালতে। তাহলে ফৌজদারি মামলা দুই জায়গায় দায়ের করা যায়, একটা হচ্ছে থানায় দায়ের করা যায়, নতুবা আদালতে দায়ের করা যায়। কথা বুঝছেন? আর দিওয়ানি মামলা শুধুমাত্র আদালতে দায়ের করা যায়, এই পার্থক্যটা বুঝছেন তো? থানায় যে মামলাটাকে দায়ের করে, থানায় যে মামলাটাকে দায়ের করে সেটাকে বলা হয় জিআর কেস, জিআর কেস। অনেক নাম, একই জিনিস, জিআর কেস, জেনারেল রেজিস্টার কেস, জিআর কেস, এটাকে বলা হয় জিআর কেস, লিখে ফেলেন এটাকে বলা হয় জিআর কেস। আমরা আরেকটা নাম জানি এফআইআর, এফআইআর, ঠিক আছে? অর্থাৎ জিআর মানে কি জেনারেল, লিখে ফেলেন জেনারেল, জেনারেল রেজিস্টার্ড কেস, জেনারেল রেজিস্টার কেস, অর্থাৎ জিআর কেস। এটা থানায় দায়ের করতে হয়, থানায় দায়ের করতে হয় জিআর কেস, এবং এটাকে বলা হয় এফআইআর। এবং এটা ধারা কত? ধারা কত? ধারা 154। এই অংশটা প্রিলির অংশ, এই অংশটা প্রিলির অংশ। পরীক্ষায় আসবে জিআর কেস কোথায় দায়ের করতে হয়? থানায়। জিআর কেস কত ধারায় আছে? 154। এফআইআর, এফআইআর এই কনসেপ্টটা কোথায় বলা আছে? উত্তর 154। যেভাবেই প্রশ্ন হোক আপনি আর জীবনে মিস করবেন না। তাহলে এই থানায় মামলা দায়ের করা যায়, এটাকে বলা হয় জিআর কেস, জিআর কেস। আর এই দেখেন আদালতে যে মামলাটা, দ্বিতীয়, এই যে প্রথম পদ্ধতি মামলা দায়ের করা, এই যে মামলা দায়ের করার দ্বিতীয় রাস্তা,
দ্বিতীয় রাস্তাটা কি, খেয়াল করেন খেয়াল করেন খেয়াল করেন, পরদে পরদে এমসিকিউ। আমি বলতেছি এগুলি খুব ঠান্ডা মাথায় ঠান্ডা মেজাজে পড়তে হয়। এটা কিন্তু বিচার আগের পর্ব, প্রি ট্রায়াল স্টেজ। তাহলে খেয়াল করেন এখানে বলা আছে কি, এখানে বলা আছে যে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনি আদালতে মামলা দায়ের করতে পারবেন। আদালতে দায়ের করবেন কার বরাবর, কার বরাবর, এই উত্তরে লিখবেন ম্যাজিস্ট্রেট বরাবর, ম্যাজিস্ট্রেট বরাবর, ম্যাজিস্ট্রেট বরাবর। এই ম্যাজিস্ট্রেট কি ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে জজ, হ্যাঁ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে দিলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর আপনি মামলাটা দায়ের করবেন। এই মামলাটার নাম হচ্ছে সিআর কেস, সিআর কেস, যেটার নাম হচ্ছে নালিশি মামলা, লিখে ফেলেন নালিশি, নালিশি মামলা, নালিশি মামলা, নালিশি মামলা, যেটাকে বলা হয় ধারা 200 মামলা। ধারা 200-তে এই কথাটা বলা আছে, এটাও বার কাউন্সিলের পিলিতে আসছে। তাহলে পরীক্ষা আসছে সিআর মামলা কোথায় দায়ের করতে হয়, উত্তর হচ্ছে আদালতে। সিআর মামলা আপনি কোন ধারা চাইতেছেন, নালিশি মামলা 200 ধারায়, আর এফআইআর হচ্ছে 154-তে। এই দুই পদ্ধতিতে আপনি সিআর অ্যাব্রিভিয়েশন, আপনি ওইখানে যাইয়েন না, যেখানে আছেন ওইখানে থাকেন। এই দুই পদ্ধতিতে মামলা দায়ের করা হয়। এবার দেখেন একটা ভদ্রলোক থানায় মামলা দায়ের করছে, এফআইআর করলো, সে জিআর কেস করলো, সে জিআর কেস করলো। এরপরে কি করবে খেয়াল করেন, জিআর কেস করার পরে এই যে থানায় মামলা করার পরে থানা কি করবে, যদি দেখে এটা বড় অপরাধ, লিখে ফেলেন বড় অপরাধ, বড় অপরাধ, লিখে ফেলেন বড় অপরাধ। যখন দেখবে সেটা বড় অপরাধ, ইহা তো একটা বড় অপরাধ করছে, সিরিয়াস ক্রাইম করছে, এটা তো বড় অপরাধ করছে, ম্যাজিস্ট্রেট কি করবে, পুলিশ কি করবে, পুলিশ কি করবে, পুলিশ ইনভেস্টিগেশন করবে, পুলিশ কি করবে, ইনভেস্টিগেশন, পুলিশ তদন্ত শুরু করে দিবে। পরীক্ষা আসছে তদন্ত কে করে, তদন্ত করে পুলিশ, লিখে ফেলেন তদন্ত পুলিশের একচ্ছত্র ক্ষমতা, পুলিশ ব্যতীত তদন্ত করা যায় না। পুলিশ ব্যতীত কি করা যায় না, তদন্ত করা। বড় বড় অপরাধ হইলে, বড় অপরাধ হলে পুলিশ কি করবে, তদন্ত করবে। অর্থাৎ থানায় মামলা দায়ের হয়েছে, এফআইআর করছে 154 অনুসারে, পুলিশ দেখো মারে বাবা রে বাবা, এটা তো বড় অপরাধ, এটা ইংলিশ নাম হচ্ছে কগনিজেবল অফেন্স, লিখে ফেলেন কগনিজেবল, কগনিজেবল, কগনিজেবল অফেন্স মানে বড় অপরাধ, যে অপরাধের শাস্তি 3 বছরের উপরে, মানে এটাকে কগনিজেবল অফেন্স বলে, অর্থাৎ এটা বড় অপরাধ, বড় অপরাধ, ঠিক আছে। যেই অপরাধে পুলিশ উইদাউট ওয়ারেন্ট, উইদাউট পারমিশন গ্রেফতার করতে পারে, উইদাউট ওয়ারেন্ট, যে উইদাউট ওয়ারেন্ট মানে বিনা পরোয়ানায় পুলিশ যে অপরাধে গ্রেফতার করতে পারে, বিনা পরোয়ানায়, বিনা পরোয়ানায় পুলিশ মানে উইদাউট ওয়ারেন্ট, লিখে ফেলেন যে অপরাধে, লিখে ফেলেন যে অপরাধে, যে অপরাধে, যে অপরাধে বিনা পরোয়ানায়, লিখে ফেলেন বিনা পরোয়ানায়, বিনা পরোয়ানায় মানে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া বিনা পরোয়ানায় পুলিশ গ্রেফতার করতে পারে, পুলিশ গ্রেফতার করতে পারে, পুলিশ অ্যারেস্ট করতে পারে, পুলিশ অ্যারেস্ট করতে পারে, এবং এবং কি করতে পারে, তদন্ত করতে পারে, তদন্ত করতে পারে। এই অপরাধগুলোকে বলা হয় কগনিজেবল অফেন্স, বড় অপরাধ। তো থানায় একটা লোক ভদ্রলোক মামলা দায়ের করে, মামলা দায়ের করার পর দেখলো ও মাগো এই পোস্ট, অপরাধটা তো বিশাল বড় অপরাধ করছে, তখন পুলিশ কি করলো, ম্যাজিস্ট্রেটের আর অনুমতি লাগে না, বড় অপরাধের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে না, পুলিশ কি করলো, টাস করে তদন্তে ঢুকে গেল। এই থানায় মামলা দায়ের হইছে, থানায় মামলা দায়ের হইলো, থানায় মামলা দায়ের হলো, এরপরে পুলিশ কি করলো, বড় অপরাধ দিকে তদন্তে নেমে গেল, ম্যাজিস্ট্রেটের অনুমতি আর নিল না। ঠিক আছে, এবার তৃতীয় ধাপে গিয়ে কি করলো, তৃতীয় ধাপে গিয়ে কি করলো, পুলিশ কি করলো, পুলিশ কি করলো, অপরাধীকে ধরলো, অপরাধীকে ধরে আদালতে প্রেরণ করলো, অপরাধীকে ধরে তদন্ত শেষ করে কি করলো, আদালতে প্রেরণ করলো, আদালতে প্রেরণ করছে, আদালতে পাঠিয়ে দিছে, আদালতে প্রেরণ করছে, আদালতে প্রেরণ, আদালতে প্রেরণ করছে, আদালতে প্রেরণ করছে। আর ম্যাজিস্ট্রেট কি করলো, পরে কি করলো, ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট কি করলো, ম্যাজিস্ট্রেট কি করলো, অপরাধ আমলে নিল, ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিল, অপরাধ আমলে নিল, আমলে, অপরাধ আমলে নিল, লিখে ফেলেন। এবার সুন্দর করে লিখেন অপরাধ আমলে নিল মানে এটা অপরাধ হিসেবে ম্যাজিস্ট্রেট গণ্য করলো, গণ্য করার পরে উনি কি করলো, বিচারের জন্য প্রস্তুত করে দিল, বিচারের জন্য প্রস্তুত করে দিল, বিচারের জন্য প্রস্তুত করে দিল। এইভাবে প্রি ট্রায়াল স্টেজটা শেষ হয়ে গেল। থানার ক্ষেত্রটা প্রি ট্রায়াল স্টেজ এইভাবেই শেষ হয়ে যায়। ঠিক আছে, আপনি বাস্তবিকভাবে চিন্তা করেন, আমি একটু বাস্তবিকভাবে আপনাকে বুঝাই দিই। একটা লোক চুরি করছে, চুরি করার পরে কি করলো, যার একটা লোকের গরু চুরি হয়েছে, যার গরু চুরি হয়েছে এই ভদ্রলোক রফিক সাহেব, সে গিয়ে কি করলো, থানায় মামলা করলো, স্যার আমার তো একটা গরু চুরি করে ফেলাইছে, আমার তো একটা গরু চুরি করে ফেলছে, গরু চুরি করছে, আমি এখন কি করব।
এখন আদালত দেখলো মানে পুলিশ দেখলো যে গরু চুরি করছে, তো চুরি এ তো বড় অপরাধ, কগনিজেবল অফেন্স। তখন পুলিশ কি করলো, ম্যাজিস্ট্রেটের অনুমতি না নিয়ে তদন্ত করে ফেললো। পরীক্ষা আসবে, তদন্ত করে কে? পুলিশ। লিখে ফেলেন, তদন্ত কে করে? পুলিশ করে। মাথায় রাখেন, পুলিশ করে। তদন্ত কে করে? পুলিশ করে। পুলিশ কি হলো, তদন্ত করতে গেল যে দেখি তো চুরিটা কে করছে। পুলিশ তদন্ত করে চোর ধরে ফেলাইছে, মানে আলামত ঠালামত সাক্ষী মাক্ষী পাইয়া কি করলো পুলিশ, চোর ধরে ফেলে। চোর ধরে ধরার পরে পুলিশ কি করছে, চোরের ঘেড়ি ধরে আদালতে লয়ে গেছে, মাননীয় আদালত এই চোরটা চুরি করছে। এই হচ্ছে তারা আমার কাছে পাওয়া এই রেকর্ড গুলি। এই হ্যাঁ হ্যাঁ, আমার কাছে এই রেকর্ড আছে। পুলিশ ম্যাজিস্ট্রেট কি করলো, ম্যাজিস্ট্রেট কি করলো, এই ভদ্রলোক ম্যাজিস্ট্রেট কি করলো, এই চোরের পুলিশের কাছে যে প্রমাণগুলো আছে, পুলিশের কাছে যে প্রমাণ আছে, তারপরে চোরের মুখের জবানবন্দি, চোরের মুখের কথা, বিভিন্ন আলামত দেখে কি করলো, ম্যাজিস্ট্রেট কি করলো, অপরাধ হিসেবে সেটা গণ্য করলো যে হ্যাঁ এটা তো একটা অপরাধ হয়েছে। এই যে অপরাধ হিসেবে গণ্য করলো, অপরাধ হিসেবে মেনে নিল, অপরাধ হিসেবে গণ্য করলো, আমলে নিল। মানে কয় না তুমি তো আমার কোনো কথা গুরুত্ব দাও না, আমলে নেওয়া মানে গুরুত্ব দেওয়া। আমলে নেওয়া মানে কি? গুরুত্ব দেওয়া, গুরুত্ব দেওয়া। ধরেন আমি আপনাদের দেওয়ানি কার্যাবিধি পড়াইছি, আপনারা আবার ফৌজদারির জন্য বসে আছেন। এর মানে কি? আপনি আমার ক্লাসটাকে গুরুত্ব দিয়েছেন। ঠিক তেমনি ম্যাজিস্ট্রেটের কাছে যখন পুলিশ চোরটাকে নিয়ে গেল, ম্যাজিস্ট্রেট কি করলো, সাক্ষ্য প্রমাণ আর এগুলি দেখে এটা গুরুত্ব দিল যে না এটা একটা অপরাধ করছে, এই অপরাধের একটা বিচার হওয়া প্রয়োজন। অর্থাৎ আমলে নেওয়া মানে কি? আমলে নেওয়া মানে হচ্ছে অপরাধ বলে ম্যাজিস্ট্রেট গণ্য করেছে। আমলে নেওয়া শব্দের অর্থ কি? আমল। আমলে নেওয়া, আমলে নেওয়া মানে গুরুত্ব সহকারে। অর্থাৎ আমলে নেওয়া মানে হচ্ছে এমন একটা শব্দ যেখানে ম্যাজিস্ট্রেট অপরাধ হিসেবে বিষয়টাকে গণ্য করেছে। ম্যাজিস্ট্রেট অপরাধ হিসেবে গণ্য করেছে যে এটা একটা অপরাধ এবং এটা একটা বিচার করা দরকার, বিচার করা দরকার। এই জিনিসটা হচ্ছে ব্যাপার। আমলে নেওয়া মানে ম্যাজিস্ট্রেট গুরুত্ব সহকারে ব্যাপারটা দেখছে, গুরুত্ব দিছে, অপরাধ হিসেবে মেনে নিছে এবং তিনি মনে করতেছে যে বিচার করা এটার প্রয়োজন। তাহলে আমলে নেওয়া বলতে কয়টা জিনিস বুঝলেন, একটু কথা বলেন। আমলে নেওয়া বলতে কয়টা জিনিস বুঝলেন? আমলে নেওয়া বলতে তিনটা জিনিস বুঝছেন। আমলে নেওয়া বলতে কয়টা জিনিস বুঝছেন? আমলে নেওয়া বলতে তিনটা জিনিস বুঝছেন। এক হচ্ছে ম্যাজিস্ট্রেট গুরুত্ব সহকারে এটাকে অপরাধ হিসেবে মেনে নিছে এবং ম্যাজিস্ট্রেট মনে করতেছে এটা একটা বিচারের প্রয়োজন। এই অংশটাকে বলা হয় আমলে নেওয়া। আশা করি বুঝতে পারছেন কিনা বলেন। কোন ঘটনাকে ম্যাজিস্ট্রেট গুরুত্ব সহকারে মনে মনে করে নিছে যে ইয়েস এটা একটা অপরাধ এবং এটার বিচারের প্রয়োজন, এই জিনিসটাকে বলা হয় আমলে নেওয়া। আমলে নেওয়া মানে হচ্ছে ম্যাজিস্ট্রেট গুরুত্ব সহকারে মনে করতেছে যে না ও চুরি যে করছে এটা একটা অপরাধ, ইয়েস, এবং এটা একটা বিচারের প্রয়োজন। যখনই বিচারের প্রয়োজন মনে করে ফেলছে তখনই সে কি করছে, বিচারের জন্য প্রস্তুত করে দিছে। এই হলো থানার যে প্রি ট্রায়াল স্টেজ, এটা শেষ হয়ে যায় বিচারের জন্য প্রস্তুত করার মাধ্যমে। বিচারের জন্য প্রস্তুত করার মাধ্যমে থানার প্রি ট্রায়াল স্টেজটা শেষ হয়ে যায়। ঠিক আছে, বিচারের জন্য প্রস্তুতির মাধ্যমে কি করে যায়, থানার প্রি ট্রায়াল স্টেজটা শেষ হয়ে যায়। তাহলে আমি এখন থানার অংশটা আরেকটু সুন্দর করে বুঝাবো। আপনার কাছে একটু উলট পালট লাগবে, কিন্তু ধারাগুলো যখন পড়াই দিব আপনার কাছে খুব সুন্দর লাগবে। আজকে জীবনে প্রথম পড়তেছেন তো, এটা সুন্দরভাবে করার ধারা আজকে আমি পুরো সিআরপিসি ধারা কততে কোথায় আছে সুন্দর করে বুঝাই দিব, সুন্দর করে বুঝাই দিব। এটা যে সব বুঝতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু এটা বুঝতে পারলে ধারাগুলি যখন একটা একটা করে পড়াবো আপনার মাথায় পুরো ঢুকে যাবে। ঠিক আছে, আমি সুন্দর করে বুঝাইতেছি। এবার আপনি জিআর মামলাটা দেখেন, যতটুকু বুঝছেন এনভিরনটা আরো ক্লিয়ার হবে, আরো ক্লিয়ার হবে। সিআরপিসি ঠান্ডা মাথায় পড়তে হয়, এই জন্য বললাম। ধরেন একটা লোক, এই দেখেন, এই দেখেন, আমি গল্প সহকারে দেখতেছি। দেখেন এই মেয়েটা, ধরেন এই মেয়েটা, এই মেয়েটা ধরেন একটা সুন্দরী একটা মেয়ে, সুন্দরী একটা মেয়ে। এখানে কি করছে, একটা বাজে ছেলে, ঠিক আছে, নষ্ট একটা ছেলে, বাজে একটা ছেলে, ও কি করছে, ওরে ওরে একটা রেপ করছে, ওরে রেপ করছে, কথা বুঝছেন, রেপ করছে, রেপ করছে। এটা একটা কি কি অপরাধ? এটা দণ্ডবিধি ধারা ৩৭৫ অনুসারে, দণ্ডবিধি ধারা ৩৭৫ অনুসারে একটা গুরুতর অপরাধ, সিরিয়াস ক্রাইম, মহা গুরুতর অপরাধ। এটা একটা কগনিজেবল অফেন্স, বড় অপরাধ, বড় অপরাধ, কগনিজেবল অফেন্স, বড় অপরাধ। তাহলে এর বিচার হবে কিসের মাধ্যমে? এর বিচার হবে কিসের মাধ্যমে বলেন? এর বিচার হবে সিআরপিসির মাধ্যমে। এখন এই ধর্ষিত মেয়ের বাবা, ধর্ষিত মেয়ের বাবা কি করছে, থানায় চলে গেছে, থানায় চলে গেছে, থানায় চলে গেছে। থানায় গিয়ে বলতেছে, কান্নাকাটি করতেছে যে স্যার আমার মেয়েরে ধর্ষণ করা হয়েছে, আমি একটা এফআইআর করতে চাই, আমি একটা এফআইআর করতে চাই। ঠিক আছে, আমি ধারা ১৫৪ অনুসারে একটা এফআইআর করেন, আমি একটা জিআর কেস করতে চাই। এই দেখেন ১৫৪ প্রথম ধাপটা গেল, এই যে মামলা দায়ের হয়ে গেল। এটা কি? মামলা দায়ের হয়ে গেল, মামলা দায়ের করা হয়ে গেল, মামলা দায়ের করা হয়ে গেল। তারপরে দেখেন থানায়, থানায় পুলিশ ১৫৪ ধারা সব কার্যবিধি অনুসারে দেখলো, ওরে বাবা মেয়েটা কিন্তু ধর্ষিত হয়েছে, তো বড় একটা অপরাধ করছে, বড় একটা অপরাধ করছে। পুলিশ কি করছে, ম্যাজিস্ট্রেটের উইদাউট পারমিশন, উইদাউট পারমিশন পুলিশ কি করছে, তদন্তে নেমে গেছে,
তদন্তে নেমে গেছে, কোনো তদন্তে নেমে গেছে, অর্থাৎ বড় অপরাধের ক্ষেত্রে লিখে ফেলেন। এটা এমসিকিউ। বড় অপরাধ মানে কগনিজেবল অফেন্সে, বড় অপরাধে পুলিশ 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 বিনা অনুমতিতে বিনা অনুমতিতে বিনা অনুমতিতে তদন্ত করতে পারে, তদন্ত করতে পারেন বড় অপরাধের ক্ষেত্রে। বিনা অনুমতিতে তদন্ত করতে পারে, কার বিনা অনুমতি? ম্যাজিস্ট্রেটের কাছ থেকে বিনা অনুমতি না নিয়ে তদন্ত করতে পারে। তো পুলিশ কি করলো? টাস করে তদন্তে নেমে গেল। তদন্তে নামার পরে ওই ধর্ষককে কোনো না কোনো ভাবে ধরে ফেলছে। ধরে ফেলার পরে ওরে আদালতে প্রেরণ করছে, ওরে আদালতে প্রেরণ করছে, আদালতে প্রেরণ করছে, আদালতে পাঠিয়ে দিছে। ওরে ঘেড়ি ধরে, আপনি চিন্তা করেন, ধরে ঘেড়ি ধরে আদালতে নিয়ে গেছে। আদালতে নিয়ে গিয়ে বলতেছে, মাননীয় আদালত, এই মেয়েটাকে ধর্ষণ এই শয়তানটা করছে। ঠিক আছে, তখন আদালত কি করছে? অপরাধ আমলে নিছে, যে হয়তো মারাত্মক অপরাধ করছে। হ্যাঁ, এটা তো একটা বিচার হওয়া দরকার, অপরাধ আমলে নিয়ে ফেলাইছে। তাহলে পরীক্ষা আসবে অপরাধ আমলে নেয় কে? পরীক্ষা আসবে অপরাধ আমলে নেয় কে? আপনি সুন্দর করে লিখবেন, অপরাধ আমলে নেয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেট অপরাধ অপরাধ আমলে নেয়। আপনি সুন্দর করে লেখেন, অপরাধ আমলে কে নেয়? পরীক্ষা আসবে ম্যাজিস্ট্রেট বা আদালত, যে শব্দটাই ব্যবহার করে। অপরাধ আমলে কে নেয়? ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট দেখলো, না রে ভাই, এর তো গুরুতর অপরাধ, এর জন্য বিচার হওয়া দরকার, অপরাধ আমলে। তখন কি করলো ম্যাজিস্ট্রেট? কি করলো ম্যাজিস্ট্রেট? কি করলো? সুন্দর করে চার্জশিট তৈরি করে ফেলাইলো। চার্জশিট, চার্জশিট কে তৈরি করে? পুলিশ তৈরি করে। চার্জশিট কে তৈরি করে? পুলিশ তৈরি করে। অপরাধ আমলে নিয়ে ফেলাইছে, হ্যাঁ, চার্জশিট গ্রহণ করে ফেলছে ম্যাজিস্ট্রেট। ঠিক আছে, পুলিশ তদন্ত করে একটা চার্জশিট দিছে, পুলিশ তদন্ত করে একটা চার্জশিট দিছে যে ও অপরাধটা করছে। তার ম্যাজিস্ট্রেট কি করলো? এই চার্জশিটটা গ্রহণ করছে। তাহলে পরীক্ষা আসবে, তদন্ত করে কে? পুলিশ। চার্জশিট বানায় কে? পুলিশ। লিখে ফেলেন, পুলিশ কি করে? লিখে ফেলেন, এমসিকিউ কিন্তু। পুলিশ কি করে? লিখে ফেলেন, লিখে ফেলেন, পুলিশ কি করে? পুলিশ করে তদন্ত। লিখে ফেলেন, এই পরীক্ষায় বারবার আসবে। পুলিশ তদন্ত করে, পুলিশ চার্জশিট তৈরি করে, চার্জশিট তৈরি করে। পুলিশ কি করে? ফাইনাল রিপোর্ট দেয়, ফাইনাল রিপোর্ট দেয়, ফাইনাল রিপোর্ট প্রদান করে। এই তিনটা কাজ পুলিশ করে, এটা মাথায় রাখবেন। এটি এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। হয়তো আপনার কাছে একটু টাফ লাগতেছে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। আমি যখন ধারাটি একটা একটা করে ধরবো তখন স্যার বুঝছি। আগে ল্যান্ডারা দেখেন, সিআরপিসি তো এলোমেলো, আগেই তো বললাম। দর্শিত বাবা এফআইআর করছে, পুলিশ তদন্ত করে চার্জশিট দিছে যে এই দর্শকটাই অপরাধ করছে। ম্যাজিস্ট্রেট কি করলো? অপরাধটা আমলে গ্রহণ করলো, এই চার্জশিটটা একসেপ্ট করলো। একসেপ্ট করার পর উনি কি করলো? উনি কি করলো? বিচারের জন্য ঘটনাটা প্রস্তুত করলো, রেডি ফর ট্রায়াল। ইংলিশ শব্দটা মাথায় রাখেন, রেডি ফর ট্রায়াল, রেডি ফর ট্রায়াল, রেডি ফর ট্রায়াল। এবার তার বিচারের জন্য প্রস্তুত করে ফেললো। তার বিচারের জন্য প্রস্তুত করলো কিভাবে? চার্জশিট গ্রহণ করার মাধ্যমে। তার বিচারের জন্য প্রস্তুত করলো কি করে? আসামির উপস্থিতি নিশ্চিতের মাধ্যমে, আসামিকে হাজির করে আসামির উপস্থিত নিশ্চিতের মাধ্যমে রেডি ফর ট্রায়াল করলো। উপস্থিত নিশ্চিতের মাধ্যমে, নিশ্চিতের মাধ্যমে রেডি ফর ট্রায়াল করে ফেললো। এইভাবে করে প্রি ট্রায়াল স্টেজের পর্বটা শেষ হয়ে যায়। এরপরে কি? এরপরে কি? এরপরে এর মাধ্যমে কি হয়? প্রাক বিচার পর্ব, থানার প্রাক বিচার পর্বটা শেষ হয়ে যায় আসামির উপস্থিতির মাধ্যমে। এই কথাটা মাথায় থাকবে। থানার রেডি ফর ট্রায়ালটা শেষ হয় কিভাবে? আসামির উপস্থিতির মাধ্যমে। এখন এরপরে আমরা বিচার পর্বে চলে যাব। বিচার পর্বে বাংলায় সহজভাবে শেখেন। বিচার পর্ব, বিচার পর্ব চলে যাব। বিচার পর্বে, বিচার পর্ব করে দায়রা আদালত। লিখে ফেলেন, বিচার পর্ব করে দায়রা আদালত, দায়রা আদালত করে ম্যাজিস্ট্রেট আদালত করে, ম্যাজিস্ট্রেট আদালত বিচার করবে, আর বিচার করে একটা শাস্তি দিয়ে দিবে। শেষ কথা, আর বিচার করে একটা শাস্তি দিয়ে দিবে। এরপরে কি? বিচার শেষ হয়ে যাবে। ঠিক আছে, এরপর যদি দর্শক যদি চায় নিজের বাসাইতে আপিল করতে পারে, রিভিউ করতে পারে, রিভিশন করতে পারে, বিভিন্ন পদ্ধতি করতে পারে। এইভাবে করে মামলাটার মোটামুটি একটা ধাপ শেষ হয়ে যায়। আশা করি এত বিস্তারিত বুঝে যতটুকু বুঝছেন অতটুকুই ভালো। থানায় গেছে মেয়ের বাবা, যে পুলিশ দেখলো বড় অপরাধ, তদন্তে নামছে, চার্জশিট দিছে যে ও ধর্ষণ করছে, ওর বিরুদ্ধে চার্জশিট দিছে। ম্যাজিস্ট্রেট কি করলো? ধারা 190 অনুসারে চার্জশিটটা গ্রহণ করলো। ধারা 190 অনুসারে চার্জশিটটা গ্রহণ করলো। গ্রহণ করার পরে অপরাধ আমলে নিল। এবার বিচারের জন্য প্রস্তুত করলো, আসামি উপস্থিত করলো, আসামি লইয়া দায়রা আদালতে পাঠিয়ে দিল। দায়রা আদালত সব সাক্ষ্য প্রমাণ দেখে দেখলো ওর অপরাধ আছে, পরে একটা শাস্তি দিয়ে দিল। এইভাবে করে বিচার পর্ব, প্রাক বিচার পর্ব শেষ। এরপর যে আসামি যদি চায় যে আমি আপিল করবো, তাহলে বিচার পরবর্তী পর্বে চলে গেল।
আচ্ছা, কি এটি সব বোঝার দরকার নেই, যতটুকু অনেকে যা বুঝছে বুঝছে, যা বোঝার দরকার নেই বোঝার দরকার নেই, শুধু শোনার কাম শুনেন, যখন ধারা পড়াবো এই জিনিসটা বুঝে ফেলবেন, এটা একটা এলোমেলো জিনিস। যখন আমি ধারা ওয়াইজ পড়াবো আপনাদের তখন বুঝবেন। এটা তো বললাম ওরিয়েন্টেশন ক্লাস, এটা তো ওরিয়েন্টেশন ক্লাস, এটা তো আমি বারবার বলছি, আপনি একদিনে সব কেন বুঝতে চান? যে জিনিসটা আপনার স্যারের বুঝতে 6 মাস লাগছে, আপনি কেন 6 মিনিটে জিনিসটা বুঝতে চান? আমি তো বলিনি যে সব বুঝেন, আপনি গল্পটা শোনেন, এটা আপনাকে হেল্প করবে সামনে, বুঝতে পারছেন? যখন ধারা ওয়াইজ পড়াবো তখন বুঝবে, তদন্ত পড়লে ও তখন মাথায় খেলবে, ও তদন্ত তো স্যারে বলছিল এটার পরে এইটা, যখন আমলে নিব ও স্যারে তো এবার এটা কি জানি চেনা চেনা লাগে। মানে এখন আমি যা পড়াচ্ছি, যখন আমি সিরিয়ালে পড়াবো তখন আপনি বলবেন স্যার এটা চেনা চেনা লাগে, চেনা চেনা লাগে তবু অচেনা। হ্যাঁ ঠিক আছে, আজ শেষ করেন, এই অংশটা শেষ করার মাধ্যমে শেষ করবো, দাঁড়ান। এই থানার অংশটা শেষ, এবার আসেন যদি নালিশের মাধ্যমে মামলা দায়ের করেন। সব বোঝার দরকার নেই আপনার, আমি ধারা ওয়াইজ আপনাকে একটু পড়াই দিব, ধারা ওয়াইজটা সুন্দর করে একটার পর একটা ধারা 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 ধরে ধরে পড়াবো, ঠিক আছে? যেভাবে আগে স্টেজটা শিখেন, আপনাকে স্টেজটা শিখেন, মানে মামলাটা কিভাবে আসে কিভাবে করে সে ধাপটা শেখেন। তারপর দেখেন, মেয়ের বাবা প্রথম পদ্ধতি থানায় মামলা করতে পারে, থানায় যদি মামলা না নেয়, থানায় বলতে আমি মামলা নিব না, ঠিক আছে? মেয়ের এই যে ধর্ষিতা মেয়ের বাবা থানায় গেছিল, থানায় যাওয়ার পর থানা বলতেছে আমি এই মামলা নিতে পারবো না, কারণ এই ছেলে হচ্ছে মন্ত্রীর বলা, মন্ত্রীর ছেলে, এই মন্ত্রীর ছেলের বিরুদ্ধে মামলা আমি থানা নিতে পারবো না। তাহলে ওই লোকের থানার দরজা বন্ধ হয়ে গেছে, থানায় আর যেতে পারে নাই, থানায় আর সে যেতে পারে নাই। তখন তার জন্য দ্বিতীয় রাস্তা খোলা, সে চলে যাবে আদালতে, সে চলে যাবে আদালতে, আদালতে চলে যাবে সে, আদালতে চলে যাবে নালিশি দরখাস্ত দায়েরের জন্য, নালিশি দরখাস্ত দায়েরের জন্য, নালিশ করার জন্য। তো নালিশ কততে আছে? ধারা 200-তে আছে। নালিশি দরখাস্ত দায়েরের মাধ্যমে সে নালিশ করবে যে মাননীয় আদালত, থানা আমার মামলা নেয়নি, আমি আপনার কাছে একটা সিআর মামলা করেছি। সিআর কেস পরীক্ষা আসবে, সিআর কেস কত ধারায় আছে? সিআর কেস আছে কমপ্লেইন্ট, লিখে ফেলেন, কমপ্লেইন্ট, কমপ্লেইন্ট রেজিস্টার্ড কেস, কমপ্লেন রেজিস্টার কেস। আমি সিআরপিসি কালকে ধারা 1 থেকে পড়াবো, কিন্তু আপনি কি স্টেজটা বোঝেন? এগুলি আপনি একবার অবশ্যই বাসায় দেখবেন, বোঝেন না বোঝেন অবশ্যই দেখবেন, আপনি বুঝতে আমি বলি নেই, আপনি জিনিসটা শুধু জানবেন। তাহলে সিআর মামলা কোথায় করা হয়? সিআর মামলা করা হয়, সিআর মামলা করা হয় আদালতে, ম্যাজিস্ট্রেট কোর্টে, ম্যাজিস্ট্রেটের কাছে সিআর মামলা করা হয়, ম্যাজিস্ট্রেটের নিকট সিআর মামলা করা হয়। এই জিনিসটা একটু মাথায় রাখেন, ম্যাজিস্ট্রেটের নিকট সিআর মামলা করা হয়, এই জন্যই তো হয় কোর্টে করা হয়। ইয়েস, আপনি আমি বারবার আমি কি শোনেন একটা কথা বলি, আমি কি এখানে যতটি লোক আছে একটা লোকেও কি বলছি যে আপনি সব বোঝেন? আমি কিন্তু কিচ্ছু বুঝতে বলি নাই, আপনি আমি বলছি আপনি দেখেন, কারণ কালকে যখন ধারা 1 থেকে পড়াবো তখন আপনার আস্তে আস্তে এটা মাথায় ঢুকবে, আস্তে আস্তে মাথায় ঢুকবে। আমাদের স্যাররাও এভাবেই পড়াইছে, হ্যাঁ, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে, অবশ্যই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে। আপনারা আমি বলি নাই যে আপনি এটা বুঝেন, আমি বলি নাই যে আপনি এটা পিএইচডি করেন, আপনি বুঝবেন না আমি এটা জানি, কিন্তু এর আগে একটা রোড ম্যাপ দেখাই দিলাম রে ভাই। রোড ম্যাপটা এরকম, যখন আমি ধারাগুলি একটা একটা পড়াবো আপনি রিলেট করতে পারবেন, আপনি রিলেট করতে পারবেন, জি স্যার, জি স্যার, এটা আপনি পড়াইছিলেন, জি স্যার, এটা এরকম হবে। আপনার মাথায় তখন এই রোড ম্যাপটা কাজ করবে যে এরপরে কি হবে, এরপরে কি হবে। আপনারা কিন্তু বুঝতে বলিনি, আপনি শুধু তাকায়া থাকেন। ম্যাজিস্ট্রেট থানার মামলাটা নেয় নাই, এখন বেচারা ম্যাজিস্ট্রেট আদালতে গেছে গা যে স্যার আমার মামলাটা ওরা নেয় নাই, আমি আপনার কাছে সিআর, আমার মেয়ের ধর্ষণের বিচার চাই, আপনি আমার একটা কি করেন, আমি সিআর মামলা দায়ের করছি আপনার কাছে। পরীক্ষা আসবে, সিআর মামলা কোথায় দায়ের করতে হয়? ম্যাজিস্ট্রেট আদালতে, নালিশি মামলা, কত ধারা? 200 ধারা, 12 এমসিকিউ, ঠিক আছে, এমসিকিউ। তারপর এরপরে কি করলো আদালত? কি করলো? মামলাটা গ্রহণ করলো, রিসিভ করলো, করার পর আদালত কি করলো? অনুসন্ধানের আদেশ দিল, ইনকোয়ারি করার আদেশ দিল, অনুসন্ধান। পরীক্ষা আসবে এই জিনিসটা বার কাউন্সিলে, তদন্ত করে পুলিশ, লিখে ফেলেন, তদন্ত করে কে? পুলিশ, লিখে ফেলেন, তদন্ত করে পুলিশ, অনুসন্ধান করে আদালত। এইটা এমসিকিউ, এটা এমসিকিউ আপনাদের। তাহলে আদালত কি করবে? অনুসন্ধান করবে, আদালত কি করবে? অনুসন্ধানের আদেশ দিবে। তাহলে মাথায় রাখেন, তদন্ত করে পুলিশ, অনুসন্ধান করে কে? অনুসন্ধান করে আদালত। আশা করি বুঝতে পেরেছেন। অনুসন্ধান করবে, অনুসন্ধান করার পর ঠিক একই পেশাল আগের মতো অপরাধ আমলে গ্রহণ করবে, অপরাধ আমলে গ্রহণ, এই যে অপরাধ আমলে গ্রহণ, আমলে গ্রহণ, অপরাধ আমলে গ্রহণ করবে। অপরাধটা এটাকে আমলে গ্রহণ মানে কি? আমলে গ্রহণ মানে হচ্ছে গুরুত্ব সহকারে আদালত, আমলে গ্রহণ মানে কি? গুরুত্ব সহকারে আদালত যখন কোনো অপরাধকে গুরুত্বপূর্ণ বলে মনে করে, গুরুতর বলে মনে করে,
এবং বিচার করা প্রয়োজন মনে করে, তখন সেটাকে বলে আমলে গ্রহণ। আমলে গ্রহণ বলতে বোঝায় আদালত যখন কোনো একটা অপরাধকে বড় অপরাধ মনে করে এবং বিচারের প্রয়োজন মনে করে, যেটা বিচার করা দরকার, বিচার করা দরকার, এটা যখন মনে করে আপনি মনে করবেন সেটা হচ্ছে কি অপরাধ আমলে গ্রহণ। অপরাধ আমলে গ্রহণ মানে বিচারকের মাথায় এটা জিনিসটা অপরাধ হিসেবে মনে হয়েছে এবং এটা একটা বিচার দরকার এটা মনে হয়েছে, তখন সেটাকে বলবেন অপরাধে আমলে গ্রহণ। অপরাধ আমলে গ্রহণ করা হয়, অপরাধ আমলে গ্রহণ করার পর আসামিকে উপস্থিত করা হয়, আসামিকে উপস্থিত করা হয়, আসামিকে উপস্থিত ওই আগের দুইটার মতো আসামিকে উপস্থিত করা হয়। কারণ আসামিকে উপস্থিত না করলে বিচারটা করবে কেমনি? এই জন্য দেখবেন যে কোর্টে গেলে দেখবেন যে খালি ভ্যানে আসামি নিয়ে আসে, আসামি নিয়ে যায়। তাহলে বুঝছেন ওই আসামিকে উপস্থিত করা, কারণ আসামিকে তো ওই কারাগার থেকে আনতে হবে, আইনা কোর্টে দাঁড়া করাইতে হবে, এই যে আসামিকে উপস্থিত করা। ঠিক আছে, আসামিকে উপস্থিত করতে হয়। এর মাধ্যমে কি হলো, নালিশের প্রি ট্রায়াল স্টেজ শেষ, মানে প্রাক বিচার পর্ব, নালিশের প্রাক বিচার পর্বটা কি হয়ে গেল বলেন তো, শেষ হয়ে গেল। এরপরে কি হবে দেখেন বিচার পর্বে, এইবার দেখেন এই যে বিচার পর্বে চলে যাবে, এই বিচার পর্বে, এই বিচার পর্বে চলে গেল, এই বিচার পর্বে চলে গেল, বিচার পর্বে চলে গেলে কি হইব, বিচার পর্ব শুরু হয়ে গেছে, লিখে ফেলেন বিচার পর্ব। বিচার পর্ব, বিচার পর্ব দায়রাতে হবে বা ম্যাজিস্ট্রেট আদালতে হবে বিচার পর্ব। কি করবে, প্রথমে অভিযোগ গঠন করবে আদালত, আমাদের বিচার করার আগে কি অপরাধ সেটা জানতে হবে না, অভিযোগ গঠন করবে, অভিযোগ। তাহলে পরীক্ষা আসবে অভিযোগ গঠন করে কি আদালত, লিখে ফেলেন অভিযোগ গঠন করে আদালত। শোনেন পুলিশ করে কি কি, লিখে ফেলেন এমসিকিউ। পুলিশ করে কি কি, পুলিশ করে তদন্ত, লিখে ফেলেন পুলিশ করে তদন্ত। পুলিশ করে হচ্ছে চার্জশিট, চার্জশিট। পুলিশ করে কি, ফাইনাল রিপোর্ট, ফাইনাল রিপোর্ট। এই কয়টা কাজ পুলিশ করে, মাথায় রাখবেন এই কয়টা কাজ পুলিশ করে। এগুলি যদি আসে চোখ বুঝে লিখবেন পুলিশের কাজ, তদন্ত করা পুলিশের কাজ, চার্জশিট করা পুলিশের কাজ, ফাইনাল রিপোর্ট করা পুলিশের কাজ। আর অভিযোগ গঠন করা, অভিযোগ গঠন করা, অভিযোগ গঠন করা যেটাকে আমরা বলি চার্জ গঠন, চার্জ গঠন, চার্জ গঠন করা, এটা আদালতের কাজ, এটা আদালতের কাজ। চার্জ গঠন করা আদালতের কাজ। চার্জ গঠন করা কার কাজ, পরীক্ষা কিন্তু আসবেই। আদালত কি করবে, চার্জ গঠন করবে, চার্জ গঠন করবে। তারপর আদালত করবে কি, সাক্ষী পরীক্ষা নেবে, সাক্ষী পরীক্ষা নেবে, সাক্ষী পরীক্ষা নেবে। তারপর আদালত করবে কি, আসামির পরীক্ষা নেবে, আসামি যে বলো তুমি অপরাধ করছো, আসামি পরীক্ষা নিবে, আসামির পরীক্ষা করবে। তারপর আদালত বলবে, আদালত বলবে সাফাই সাক্ষী, আসামির একটা সাফাই গাইতে দিবে, তুমি নিজের বাঁচানোর জন্য চেষ্টা করো। সাফাই সাক্ষী কততে বলা আছে, পরীক্ষা বারবার আসে, সাফাই সাক্ষী সম্বন্ধে বলা আছে। সাফাই সাক্ষী নিবে, এবার যুক্তিতর্ক হবে, এই যে যুক্তিতর্ক, এরপরে হবে যুক্তিতর্ক, এরপরে হবে যুক্তিতর্ক, এরপরে কি হবে, এরপরে হবে রায় প্রদান, রায় প্রদান। এই রায় দেওয়ার মাধ্যমে বিচার পর্ব শেষ। এরপরে পরবর্তী পর্ব, বিচার পরবর্তী পর্ব কি, দুইটা অপশন আছে, হয়তো বা আপিলে যাবে, নাহলে রিভিশন করবে, নাহলে কুয়াশমেন্টে যাবে, এই শেষ। এই হচ্ছে, এই হচ্ছে দেওয়ানি ফৌজদারি, ফৌজদারি মামলার পুরা বিচার পর্ব, পুরা বিচার পর্ব। আমি আরেকটু বুঝাই দিই, এবার আমি সিআর মামলাটা একটু এই সিআর মামলা তো দিছি, জিআর মামলাটা একটু পাশে লিখে দিই, তাহলে বাকি সব জিনিস এক, বাকি সব জিনিস এক। এই যে দেখেন থানায় গেল, থানায় গেল মামলাটা নিয়ে, জিআর মামলা করলো, জিআর করলো বা এফআইআর করলো 154-তে, পুলিশ কি করলো, তদন্তে নামলো, পুলিশ তদন্তে নামলো। ঠিক আছে, এইবার সব পেছালেই এক, এই যে এক, অপরাধ আমলে নেওয়া, এই যে সব রাস্তা এক। এবার আসেন, এবার আমি পুরো স্টেজটা আপনাকে একটু বুঝিয়ে দিই। আজকে এই পর্যন্তই ক্লাস থাকবে, কালকে থেকে সিআরবিসি প্রথম অংশ থেকে পড়াবো। এবার আসেন, একটা মামলা দুই ভাবে দায়ের করা হয়, একটু শোনেন, সবাই শোনেন, সবাই শোনেন। একটা মামলা দুই ভাবে দায়ের করা হয়, হয় থানায় মামলা করবে জিআর কেস, অথবা আদালতে মামলা করবে সিআর কেস, এই দুই পদ্ধতি। দেখেন ভদ্রলোক ধর্ষিত, ধর্ষিত মেয়ের পিতা থানায় গেল যে আমার মেয়েটাকে ধর্ষণ করা হয়েছে, আমি একটা জিআর মামলা এফআইআর করবো ধর্ষকের বিরুদ্ধে। পুলিশ কি করলো, দেখলো হ্যাঁ বড় অপরাধ, তদন্তে গেল গা, পুলিশ তদন্ত করলো, তদন্ত করার পর আসামিরে ধরলো, ধৈর্য ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাইলো, ম্যাজিস্ট্রেট কি করলো, অপরাধ আমলে গ্রহণ করলো, গ্রহণ করলো, আসামিকে উপস্থিত করলো, বিচার পর্ব শেষ। এরপরে আসামিরে লইয়া, আসামিরে লইয়া কি করলো, এই যে আসামি পরীক্ষায় নিয়ে গেল, আসামি পরীক্ষা নিয়ে আসামিকে নিয়ে গিয়ে কি করলো, এই যে অভিযোগ গঠন করলো আসামির বিরুদ্ধে যে ধর্ষণ করছে। তারপর আসামির কি করলো, আর কে কে ধর্ষণটা দেখছে সাক্ষীরে নিয়ে আসবে, সাক্ষীরে নিয়ে আসার পর আসামিকে জেরা করা হবে, তুমি কি ধর্ষণটা আসলে করছো, ও কইছে করছি বা করি নাই। তারপর আসামিকে বাঁচার জন্য একটা শেষ সুযোগ দিবে যে তুমি প্রমাণ করো তুমি ধর্ষণটা করো না, আমরা জানি, আমি জানলি, আহ, আমি জানি যে তুমি অপরাধটা করছো বা তুমি নিজেরে বাঁচাও তুমি করো নাই,
তখন সাফাই সাক্ষী দেওয়ার সুযোগ দিবে। এবার সাফাই সাক্ষী দিল, আদালতকে দিতে বুঝছি। এবার আসামি পক্ষ মানে বাদী পক্ষ বিবাদী পক্ষ একটা ঝগড়া করবে, যুক্তিতর্ক করবে, করার পর আদালত করবে, বাস আমি বুঝে গেছি কে অপরাধ করছে করে নাই। আদালত রায় দিয়ে দিল, বিচার পর্ব শেষ। এরপর যদি আসামি ধর্ষক যদি চায় আপিল করতে পারে, না রিভিশন করতে পারে। এইভাবে মামলা শেষ হয়ে যায় থানার। একই জিনিস, ম্যাজিস্ট্রেটের কাছে গেল মামলা করতে, থানায় মামলা নেয় নেই। থানায় কি করছে বলেন? মামলা নেয় নেই। থানায় মামলা নেয় নেই, অথবা আইনে নিষেধ আছে, আইনে নিষেধ আছে। থানায় ধরেন যে না মামলা নেয় না, আরে ভাই মন্ত্রীর বলা ধর্ষণ করছে, পাগল নাকি যে ওই মামলা নিলে তো আমার চাকরিই থাকবে না। তখন ধর্ষিত পিতা, ধর্ষিত কন্যার পিতা গেল ম্যাজিস্ট্রেট আদালতে, মাননীয় আদালত পুলিশ আমার মামলা নেয় নাই, আমি আপনার কাছে নালিশ করতে আসছি, আমার আমার মেয়ে ধর্ষিত হয়েছে, আমার একটু বাঁচান। তখন আদালত বলো কি অনুসন্ধান করতে হয়, তাহলে অনুসন্ধান করে কে? আদালত। আদালত অনুসন্ধান করলো, ওই একই পেছাল একই রাস্তা। এবার অপরাধ আমলে নিল আদালত, আসামিকে উপস্থিত করলো, আসামির বিরুদ্ধে চার্জ গঠন করলো, চার্জ গঠন করে আদালত, আর চার্জ শিট পুলিশ, মাথায় রাখবেন। চার্জ গঠন করলো আদালত বিচার পর্বে। আর এবার সাক্ষী নিয়ে আসে, এই ধর্ষণ কে কি দেখছে সবাই নিয়ে আসছে। এবার আসামি জেরা করা শুরু করছে, এই তুমি কি, এই মিয়া তুমি কি ধর্ষণ করছো, কও ধর্ষণ করছো কিনা, আর তোমার বিরুদ্ধে তো আমার এই অভিযোগ। এবার আদালত বললো তোমার বিরুদ্ধে তুমি ধর্ষণ করছো এটা শিওর, তোমার আমি একটা শেষ অপশন দিলাম, তুমি নিজেরে বাঁচাও, তুমি যে ধর্ষণ করো না একবার শেষ নিজেরে বাঁচাও। সাফাই সাক্ষী, তার সাফাই সাক্ষী দেওয়ার সুযোগ দিল। এরপরে কি করলো, দুই পক্ষের উকিল যুক্তিতর্ক করলো, ও ধর্ষণ করছে ও ধর্ষণ করে নাই, দুই পক্ষে যুক্তিতর্ক করলো, করার পর আদালত বললো বাস আমি বুঝে গেছি কে অপরাধ কি। আদালত রায় দিয়ে দিল, শাস্তির ব্যবস্থা করলো, বিচার পর্ব শেষ। এরপর আসামি যদি চায় আপিলে যাইব, বিচার পরবর্তী পর্ব, আসামি যদি চায় রিভিশনে যাইব, বিচার পরবর্তী পর্ব। আশা করি বুঝছেন। এইবার আবার একটু বুঝাই, আমি তো ক্লাস শেষ করবো, হাতে 9 মিনিট আছে, 9টা মিনিট আর একটু বুঝাই, আপনার মাথাটা ক্লিয়ার করি। কালকে এক দ্বারা দিয়ে পড়াইলে আপনার ব্রেনটা একদম ক্লিয়ার হয়ে যাইব, আপনার আর এই প্যারাটা থাকবে না। এই দেখেন, এই দেখেন আমি আবার একটু বুঝাই, কেউ বিরক্ত হইেন না। এই দেখেন, এই মেয়েটাকে দর্শন করা হয়েছে, হ্যাঁ, এই মেয়েটাকে দর্শন করছে, এই লম্পটটায় দর্শন করছে, দর্শন করছে, দর্শন করার পরে এই মেয়ের বাবা গেছে মাননীয় আদালত আর পুলিশের কাছে গেছে, থানায় গেছে, থানায় গেছে, দৌড়ে থানায় গেছে, বুঝছেন, দৌড়ে থানায় গেছে, আমার একটু বাঁচান, আমার একটু বাঁচান, আমার মেয়েকে দর্শন করা হয়েছে। থানায় গেছে, থানায় গিয়া জিআর মামলা করছে, এফআইআর করছে, কততে? ধারা 154, বার কাউন্সিলে বারবার আইছে, 154-তে মামলা করছে। আমার মেয়ে আমি একটা এফআইআর দায়ের করেন, ওর বিরুদ্ধে একটা এফআইআর করেন। পুলিশে গেছে, স্যার আমার আমার মেয়েকে ধর্ষণ করছে, আমার একটু বাঁচান, আমার একটু বাঁচান, এই থানায় মামলাটা নেন। পুলিশ কি করলো, দেখলো হাই হাই এই মেয়েটা তো ধর্ষণ করছে, এটা তো বড় অপরাধ, ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে না, তাহলে বড় অপরাধ কগনিজেবল অফেন্সে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে না, বার কাউন্সিলের প্রশ্ন। পুলিশ কি করলো, সাথে সাথে তদন্তে গেল গা। পুলিশের 3 ক্ষমতা, তদন্ত, চার্জশিট, ফাইনাল রিপোর্ট। পুলিশ কি করলো, তদন্তে গেল, তদন্তে যাওয়ার পরে পুলিশ অপরাধীরে ধরছে, দর্শককে ধরছে, ধরার পরে এরে লইয়া কি করলো, এরে লইয়া কি করলো, আদালতে পাঠিয়ে দিল, যে মাননীয় আদালত ও ধর্ষণ করছে, ওর বিরুদ্ধে এই অপরাধ, এই প্রমাণ। আদালত দেখলো, দেখার পর আদালত অপরাধ আমলে নিল। আমলে নেওয়া মানে গুরুত্ব সহকারে নেওয়া, যা বিচারের প্রয়োজন। আমলে নেওয়া অর্থ হচ্ছে এমন অপরাধ ম্যাজিস্ট্রেট যা মনে করতেছে এর একটা বিচার হওয়া দরকার, তো এইটাকে বলা হয় অপরাধ আমলে নেওয়া। ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিল যে না এর একটা বিচার হওয়া দরকার, তখন সে কি করলো, আসামিকে উপস্থিত করলো, উপস্থিত করার পরে আরে রেডি ফর ট্রায়াল করে বিচার পর্বে পাঠিয়ে দিল, দায়রাতে পাঠিয়ে দিল আর বিচারের জন্য। দায়রা আদালত কি করলো, অভিযোগ গঠন করলো যে ও ধর্ষণ করছে, চার্জ গঠন করছে। তারপর কি করছে, এই ধর্ষণের সাক্ষী কারা, সাক্ষীরে নিয়ে আসছে, সাক্ষী পরীক্ষা হয়েছে। তারপরে কি হলো, আসামিরে পরীক্ষা করা হয়েছে জেরার মাধ্যমে, এই মিয়া তুমি ধর্ষণ করছো কিনা, ঠিক আছে। তখন সত্য মিথ্যা পাইছে, আদালত শেষে বললো যে আমি ন্যায় বিচারের স্বার্থে আসামিকে একটা সুযোগ দিব, যে তোমার বিরুদ্ধে আমার বিবাদী পক্ষের উকিল এই বক্তব্য দিছে, রাষ্ট্রপক্ষের উকিল এই অপরাধ দিছে, তোমার বিরুদ্ধে স্যাম্পল আছে, সব আছে, তোমাকে আমি একটা শেষ সুযোগ দিচ্ছি, তুমি নিজেকে প্রমাণ করো যে তুমি অপরাধটা করো নাই। সাফাই সাক্ষী সুযোগ দিবে। এরপরে কি করলো, দুই পক্ষের উকিল চরম ভাবে যুক্তিতর্ক, ফাইটিং এ গেল। ফাইটিং এ যাবে, আদালত বলছে থামো, আমার বোঝা হয়ে গেছে কে ধর্ষণ করছে, আমি একটা রায়ের মাধ্যমে অপরাধ দিয়ে শাস্তি দিয়ে দিলাম, এই রায় দিয়ে দিল, শাস্তি দিয়ে দিল, বিচার পর্ব শেষ। এবার যদি চায় ধর্ষক ব্যক্তি, সে চাইলে আপিল করতে পারে বা রিভিশন করতে পারে, এই বিচার পরবর্তী পর্ব। আশা করি বুঝতে পারছেন কিনা বলেন, আশা করি বুঝতে পারছেন কিনা। থানার ব্যাপারটা একই জিনিস, একই জিনিস, খালি 2 জায়গা, থানা তদন্ত, এই জায়গা শুধু আদালত অনুসন্ধান, বাকি সব সেম, বাকি সব সেম। এই যে ওই ধর্ষিত পুলিশ মামলা নেয়, আরে মিয়া, আরে মিয়া এরা মন্ত্রী বলায়, মামলা নিমু নাকি, পাগল নাকি, তাহলে আমার চাকরি চলে যাইব গা মিয়া। তখন কি করছে, এই ধর্ষিত বিদা কাইন্দা আইছে, পুলিশ আমার মামলা নেয় না, এই কথাটা আপনারা অনেক শুনছেন, যে পুলিশ মামলা নেয় না, এই কথাটা শুনছেন না আপনারা, পুলিশ মামলা আমার নেয় নাই। তাহলে কি করছে, আদালতে তখন সিআর মামলা করছে, নালিশি মামলা করছে, কমপ্লেন রেজিস্টারকে কত ধারা, ধারা 200-তে।
আদালত করলো কি দ্রুত অনুসন্ধান করো, দ্রুত অনুসন্ধান কর। তো অনুসন্ধান করে কি আদালত, অনুসন্ধান করার পর আদালত কি করলো, তথ্যপত্র পাইলো, পাওয়ার পরে কি হলো, ও দেখলো অপরাধ অপরাধ আমলে নিল যে না ধর্ষণ করছে, এটা গুরুতর অপরাধ, এটা বিচার হওয়া প্রয়োজন। আদালত তখন কি করলো, রেডি ফর ট্রায়াল করলো, বিচারের জন্য প্রস্তুত করলো, আসামিকে উপস্থিত করলো, করার পরে বিচার পর্বে পাঠিয়ে দিল। বিচার পর্বে গিয়ে দায়রা আদালত কি করলো, ওর বিরুদ্ধে একটা চার্জ গঠন করলো যে তুমি এই সুস্পষ্ট অপরাধ, সুস্পষ্ট ভাবে এই অপরাধগুলি তুমি করছো, তোমার বিরুদ্ধে চার্জ গঠন করছি। তারপরে ধর্ষণে কে কে দেখছে, সাক্ষীগুলি হাজির করছে, এরপর আসামিদের পরীক্ষা করছে। এই মিয়া তুমি ধর্ষণ করছো, তুমি তোমার তোমার গায়ের স্যাম্পল পাওয়া গেছে মিয়া, তুমি এখনো মিথ্যা দেখো, এই যে জেরা করছে। জেরা করার পর সব তথ্য পারবে, আদালত বলতেছে পরে একটা বাচ্চার শেষ সুযোগ দেওয়া লাগে, সাফাই সাক্ষী দেবে, তুমি নিজে প্রমাণ করো তুমি অপরাধ করো না, যাও প্রমাণ করো, প্রমাণ করতে পারলে তোমার মাফ করে দেবো। এই যে সাফাই সাক্ষীর সুযোগ দিছে, ঠিক আছে। তাহলে পরীক্ষা যদি আসে সাফাই সাক্ষী কিসের অংশ, সাফাই সাক্ষী বিচার পর্বের অংশ। তারপর কি করলো, আদালত যুক্তিতর্কের অবস্থানে দুই পক্ষের উকিল চরম লেভেলে যুক্তিতর্ক করছে, করার পরে আদালত বুঝছে আমার বোঝা হয়ে গেছে, একটা রায় দিয়ে দিয়েছে, শাস্তি হয়ে গেছে। এইবার যদি চায় ধর্ষক ব্যক্তি আপিলে যাইতে পারে অথবা রিভিশনে যাইতে পারে। এই হচ্ছে গোটা সিআরপিসি। হয়তো বা আপনারা কিছুই বুঝাইতে পারিনি, কিন্তু যখন কালকে থেকে বুঝাবো আপনার মাথায় সুন্দর করে ঢুকে যাবে। আমাদের টিচাররা এইভাবেই